আমরা সেদিন জেনেছি। এটা তো বাংলাদেশে সবার কাছে চাওয়ার হয়ে গেছিল যে এরকম ঘটনা ঘটানো হবে, এবং শেখ হাসিনা তো প্রকাশ্যে সেদিন বলছিলেন যে এরকম ঘটনা ঘটবে। এবং আমি আগেও বলেছি যে একটা রিপোর্ট এসেছিল, আমি তো বলেছি অনেকবার, দুই নেত্রীকে বলেছি, এবং তারা বিশ্বাস করতে পারেনি। বিশ্বাস করার কথা নয়, কারণ তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আপনি দুই নেত্রীকেই বলেছেন। জি, তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বড় বিশ্বাস করে সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব দিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল মইনু আহমেদকে, এবং এর আগে লেফটেন্যান্ট জেনারেল হাসান মাহমুদ চৌধুরীকে দায়িত্ব দিয়েছিলেন। তিনি সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব শেষ পর্যন্ত সুচারুরূপে পালন করে এসেছেন, এবং পালন করে আসার পর যখন মইনু আহমেদকে দেওয়া হলো, এবং বিশ্বাস করা হয়েছিল যে মইনু আহমেদ এই বেমানি করবেন না। যাই হোক, তারপরে যেটা হচ্ছে আপনার ফখরুদ্দিন আহমেদ, ইফতেখার আহমদ চৌধুরী, আপনার পুলিশের আইজি আনোয়ার ইকবাল, যিনি সেনাপ্রধানের বিআই, তো তিনি সেদিন আপনার ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছিলেন আপনার 28 অক্টোবর রাতে লগি বইটা দিয়ে মানুষ হত্যা করার উল্লাস নৃত্য করার সময়। এবং আপনি দেখুন সেটা কি লুৎফুজান বাবর, জনাব চৌধুরী, এটা কি আসলেই কি এই ধরনের ষড়যন্ত্রের ফল? আচ্ছা, দেশে তো একটা সাবজেক্টিভ কন্ডিশন বিরাজমান ছিল, সাবজেক্টিভ কন্ডিশনটাকে বিরাজমান করানো হয়েছিল, কারণ দেশ একদম উথাল ছিল, দিয়ে উথাল ছিল, উথাল করানো হয়েছিল, এবং পিপল ওয়ান্টেড টু চেঞ্জ, পিপল ওয়ান্টেড টু চেঞ্জ বিকজ অফ দ্যাট থিং। আপনি এই সব জিনিসের সাথে এটাকে কানেক্ট কিভাবে করেন আপনি? ইট ওয়াজ ক্রিয়েটেড। এখন আপনার সাথে তখন আমার কথা হতো, এতগুলো কি পুরোটাই ক্রিয়েটেড হতে পারে? আপনার সাথে যদি আমার তখন কথা হতো, আমি হয়তো এই কথা বলতে পারতাম, এবং আমি যদি 111 এর পরেও এই কথা বলতাম, মানুষ বেশিরভাগ বিশ্বাস করতো না। সেই জন্য আমি বেছে নিয়েছি যে এই সময়টাতে জনগণ দেখুক, বুঝুক, গত 15-2 বছরের অ্যাক্টিভিটিস কার্যক্রম দেখলেই তো আপনি দেখেন। আপনি দেখেন ওয়ান অফ প্রেসিডেন্টস অনুযায়ী আপনার ক্যাবিনেট সেক্রেটারি ইজ দ্য হাইয়েস্ট অফিস অফ দ্য সিভিল সার্ভিস। তো ক্যাবিনেট সেক্রেটারি ইজ অ্যান ইনস্টিটিউশন, এবং আপনি ওয়ার্ল্ডের যে কোনো দেশে যান, ক্যাবিনেট সেক্রেটারির স্ট্যাটাস হচ্ছে আপনার নাম্বার 1 ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন, ইনক্লুডিং বোথ সিভিল অ্যান্ড মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন। সেনাবাহিনীর প্রধান যত বড় জেনারেল কিংবা ফিল্ড মার্শাল হন, তিনি কখনো ক্যাবিনেট সেক্রেটারি উপরে হবেন না। ক্যাবিনেট সেক্রেটারি ইজ এ সেক্রেটারি, but he is 4 steps higher than other secretaries, and cabinet secretary is a member of a cabinet without voting power. অর্থাৎ ক্যাবিনেট সেক্রেটারি ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ ক্যাবিনেট, এবং এই জন্য ক্যাবিনেট সেক্রেটারিকে সম্মান করে, ক্যাবিনেটকে সম্মান করে, এবং সিভিল সার্ভিসের যে সর্বোচ্চ প্রতিনিধি তাকে সম্মান করে ওই পদে বসিয়ে তাকে কি করা হয়, আপনার প্রেজেন্টেশন লাইনে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সে সেনাবাহিনী প্রধানের চেয়ে সিনিয়র পজিশনে রাখা হয় ক্যাবিনেট সেক্রেটারিকে। এবং আপনি দেখুন ক্যাবিনেট সেক্রেটারি পজিশন চেঞ্জ করার একটা উদ্যোগ কিছু মুষ্টিমেয় লোক মানে তারা করছেন, যেটা উইল নট বি অ্যাকসেপ্টেবল, ইট কুড বি এ কোইন্সিডেন্ট। এবং আপনি দেখুন, আপনি সেনাবাহিনী প্রধান এই 111 এর পর থেকে ক্যাবিনেট সেক্রেটারি পরে তিনি সিনিয়র পজিশনে দাঁড়ান। দিস ইজ নট অ্যাকসেপ্টেবল, এবং ল ওয়াজ নট হ্যাজ নট বিন অ্যামেন্ডেড। যারা যে সেনাবাহিনীর কিছু কর্মকর্তা আমরা দেখলাম যারা এই কুতে জড়িত ছিলেন, আপনার ভাষায় যেটা কু বলা হচ্ছে, কিংবা এই 111 এর ঘটনায় জড়িত ছিলেন, তারা পরবর্তী পর্যায়ে সেনাবাহিনী থেকে বিদায় নিলেন। জি হ্যাঁ, তো সেটা তারা তো কোনো পুরস্কারে পুরস্কৃত হলেন না, তো তারা কেন করলেন এই ঘটনা? এটাই ইতিহাসের নিয়ম হচ্ছে এক মোকামে দো পীর চলে না। আপনি বিশ্বাস করুন, ঘটনা ঘটিয়ে অনেকে ইউজ করা হয়, এবং দুজন জেনারেল বিদায় নিলেন, হ্যাঁ, এবং অনেককে ইউজ করানো হয়, এবং তাদেরকে বোঝানো হয় যে হ্যাঁ এটা ঘটনা হবে, ইউ উইল বি রিওয়ার্ডেড। বাট বিষয়টা হচ্ছে যে আমরা যদি অতীতের ইতিহাস পর্যালোচনা করি, বিভিন্ন সময় দেখবেন আপনি জেনারেল এরশাদের সময় আব্দুর রহমান, জেনারেল রহমান ওয়াজ দ্য মোস্ট পাওয়ারফুল পারসন দ্যাট টাইম ইন দ্য 9 ডিভিশন সাভার। তো সেখানে আপনার তাকে সরিয়ে ফ্রান্সে পাঠিয়ে দিল অ্যাম্বাসাডার করে, এবং মোস্ট পাওয়ারফুল মাইটি জেনারেল দ্যাট টাইম। এবং আপনি দেখুন যে ওখানে ফ্রান্সের প্যারিসে আপনার রাতে এজ অ্যাম্বাসাডার, ওখানে রাতে বাসায় সুস্থ মানুষ বেড়ে গেলেন, সকালবেলা তিনি ফ্রান্সে এরকম অনেক লোক, শাহনাজ ভুট্টো থেকে শুরু করে অনেক এরকম এই জায়গাটাতে এরকম অনেক ঘটনা ঘটে, মিস্টেরিয়াস ঘটনা ঘটে। তো এরকম ঘটনা ঘটেছে, এইবারও তাই হয়েছে, যাদেরকে দিয়ে ইউজ করানো হয়েছে। আমি বিশ্বাস করুন গত 15-2 বছর বাংলাদেশ কে চালিয়েছে? হু ওয়াজ দ্য পারসন বিহাইন্ড দ্য সিন টু জাস্ট রান দ্য কান্ট্রি? হু ওয়াজ দ্য পারসন? আপনি দেখুন, বিষয়টা হচ্ছে যে গত 2 বছরে আপনার যাদেরকে ইউজ করানো হয়েছে, যাদেরকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন পজিশনে, এই পোস্টিং রাষ্ট্রপতি দেন নাই। তখন রাষ্ট্রপতি ছিলেন অল ইন অল অ্যাজ পার কনস্টিটিউশন, এবং অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন প্রেসিডেন্ট ইজ দ্য হাইয়েস্ট অথরিটি। এবং বাংলাদেশের ইতিহাসে ভবিষ্যতে হবেন কিনা আমি জানি না, বাংলাদেশের ইতিহাসে কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার দায়িত্ব অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন প্রেসিডেন্ট হাতে ন্যস্ত হওয়ার পরে, এবং কি দাঁড়িয়েছে, প্রেসিডেন্ট ইজ দ্য হেড অফ দ্য স্টেট অ্যাজ প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট ইজ দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট অ্যাজ চিফ অ্যাডভাইজার, প্রেসিডেন্ট ইজ দ্য ডিফেন্স মিনিস্টার অ্যাজ stated in the constitution. During the caretaker government, the president will be the in charge of defense ministry. The parliament is absent, so president is parliament.
and government is liable, responsible or accountable to the president instead of parliament because parliament is absent. So এইভাবে প্রেসিডেন্ট হাতে সশস্ত্র বাহিনী সর্বাধিনায়ক কমান্ডার ইন চিফ তাহলে যারা সব বিদায় ক্ষমতা নিলেন হাতে তারা ছিল, ষড়যন্ত্রের কিন্তু শিকার হি আবারও। কুড নট এক্সারসাইজ হিজ পজিশন দ্যাট টাইম, হি ডিডন্ট অ্যাসার্ট ইভেন। তো সেটা হচ্ছে যে আপনার প্রেসিডেন্টকে ইউজ করানো হয়েছে এবং অন্য সবাইকে ইউজ করানো হয়েছে। যদি প্রেসিডেন্টকে ফেলে দেওয়া যেত, প্রেসিডেন্টকে যদি ফেলে দেওয়া যেত তার প্রেসিডেন্টকে ফেলে দেওয়া হতো। অত্যন্ত দুঃখজনক কি জানেন মিস্টার চৌধুরী, যে আপনি আপনার কথাতে আমরা অনেকবারই শুনলাম যে প্রেসিডেন্টকে ব্যবহার করা হয়েছে। এক্স্যাক্টলি। আর দুঃখের বিষয় যে আমরা বুঝি না প্রেসিডেন্ট কেন ব্যবহৃত হবেন, কারণ হি ইজ দ্য আমি ভেরি তো মাইটি সেই জন্য আমি সেখান থেকে চলে আসার সিদ্ধান্ত নেই আচ্ছা। এবং আমি রিজাইন করার সিদ্ধান্ত নেই। আমি রিজাইন করার পরে আমি তো ওখানে আপনি দেখেন ক্যাবিনেট সেক্রেটারি আপনার এই আলী মোহাম্মদ মজুমদার, আমাদের আমলে আমরা তাকে ক্যাবিনেট সেক্রেটারি করেছি, তিনি অ্যাজ ওয়েল এজ প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন। আপনার দুটো দায়িত্ব একসাথে পালন করছেন। এবং ডক্টর কামাল সিদ্দিকী কিছুদিন শেষের দিকে প্রিন্সিপাল সেক্রেটারি এবং ক্যাবিনেট সেক্রেটারি একসাথে একা পালন করছিলেন। এর আগে শামসুল আলম সাহেব আওয়ামী লীগের আগের আমলে কাজী শামসুল আলম, উনি ক্যাবিনেট সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি একসাথে কিছুদিন ছিলেন। এবং এই সর্বশেষ আপনার আব্দুল আজিজ, এম আব্দুল আজিজ এখন ক্যাবিনেট সেক্রেটারি, তিনি একই সাথে প্রিন্সিপাল সেক্রেটারি দায়িত্ব পালন করছেন। আমি কথা বলছি এই জন্য, আমি প্রেস সেক্রেটারি ছিলাম, দায়িত্ব ছেড়ে দিয়েছিলাম, সেটা অ্যাকসেপ্টেড হয়নি, আমাকে বলা হয়েছে ইন এডিশন দায়িত্ব পালন করার জন্য। অ্যাকর্ডিং টু রুল দুইটা পজিশনে কেউ থাকলে, যেমন মাহমুদুর রহমান, তিনি বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ছিলেন, পরে তাকে উপমন্ত্রীর মর্যাদা দিয়ে জ্বালানি উপদেষ্টা করা হলো, তিনি দুটো দায়িত্ব একসঙ্গে পালন করছিলেন। দুটো দায়িত্ব একসঙ্গে পালন করলে নিয়ম হচ্ছে বড় দায়িত্বের স্যালারি রেমুনারেশন আপনি নেবেন আর ছোট দায়িত্বটা নেবেন না। আমি নেই না ছোট দায়িত্বটা। কিন্তু আপনি দেখুন 111 পরে জাস্ট মেলিস্ট ইন্টেনশন অ্যান্ড ম্যালাফাইড ইন্টেনশন, সেটা হচ্ছে আমি পদত্যাগ করে রেখেছি, সেটাকে অ্যাকসেপ্ট করলে হতো। 111 পর আবার পদত্যাগ করেছি ওই প্রেস সেক্রেটারি অতিরিক্ত পদ থেকেও, কিন্তু করা হয়েছে কি আপনার এই আমাকে সেখান থেকে দেখানো হয়েছে ব্যাক ডেটে উইথ রেট্রোস্পেক্টিভ এফেক্ট, আমাকে 13ই নভেম্বর থেকে আমাকে প্রেস সেক্রেটারি পদ থেকে অব্যাহতি আমার চুক্তি বাতিল করা হয়েছে। এবং এটা তো বেআইনি। আমি যদি তখন ওই ইলিগাল কিছু নিতাম, আমি আমার বিপদ হতো। আমাদের সময় শেষ। অত্যন্ত আপনার সুন্দর একটা আলাপ আলোচনা আমরা ছিলাম। আমার বিশ্বাস ভবিষ্যতে আবারও আপনার সাথে আমাদের বসতে হবে এবং সুযোগ আসবে ইনশাল্লাহ, তখন আমরা আপনার কাছ থেকে আরো জিনিস জানার চেষ্টা করব। আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নেব। আর আপনাকে সত্যিকার ভাবে আমরা আপনার কাছে কৃতজ্ঞ যে ইতিহাসের অনেক দিক আপনি তুলে ধরেছেন এবং ঐতিহাসিক দায়িত্ব পালন করছেন। আপনাকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল এসের দর্শক মণ্ডলীকে, শ্রোতাদেরকে, যারা দেখেছেন এবং যারা শুনছেন তাদের সবাইকে। শুধু আমি এটুকু বলতে চাই, বাংলাদেশটা আমাদের সকলের। আজকে 16,30,00,000 লোক বাংলাদেশে বাস করে। বাংলাদেশে ভালো সংখ্যা বেশি, এই বাংলাদেশটাকে ভালো করতে হবে। এই দেশটাকে রাষ্ট্র পরিচালনার সময়ে বা এখনও আমি পুরো দেশটাকে আমার নিজের মনে করে কাজ করেছি এবং আমি মনে করি আমাদের সবাইকে যদি সততার সাথে, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আমরা কাজ করি, তাহলে বিশ্বাস করুন কোরআন শরীফে বলা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, রাব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়া জালনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। সুলতানান নাসিরা তো রাষ্ট্রশক্তি, এবং এটা সঠিকভাবে চলুক, আমরা এই দোয়া করি। সবাই ভালো থাকুন। ধন্যবাদ আপনাকেও এবং সবাইকে। দর্শক মণ্ডলী, প্রথমেই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা একটি সুন্দর ঐতিহাসিক দিক নিয়ে আলোচনা করছিলাম। আমার মনে হয় ভবিষ্যতে আবারও আমরা জনাব চৌধুরীর সাথে বসার চেষ্টা করব। আরও যেসব জিনিস আমাদের জানার আছে আমরা জানব, এবং না বলা কথা, না জানা কথা, পর্দার আড়ালের কথা, ষড়যন্ত্রের কথা, কালো রাত্রির কথা আমরা তার কাছ থেকে জানতে চেষ্টা করব। আর এতে আমরা বিদেশে বসে যারা ব্রিটিশ বাংলাদেশি আছে, আমাদের কৌতূহল এবং অনেক উপলব্ধি হবে বাংলাদেশের রাজনীতি নিয়ে। তো আসুন দর্শক মণ্ডলী, আজকের মতো বিদায় নেই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ। জাস্টিস কে এম হাসান ছিলেন ইমিডিয়েট ফার্স্ট চিফ জাস্টিস, এবং জাস্টিস কে এম হাসান কে বলা হয়েছে যে বিএনপির আমলে বিচারপতিদের 2 বছর বয়স বাড়ানো হয়েছে, তাদের বয়স সীমা, চাকরির বয়স সীমা একমাত্র কে এম হাসানকে করার জন্য এটা বলা হচ্ছে, বলা হয়েছিল। হ্যাঁ, তো সেই হিসেবে যদি ধরে নেওয়া হয় তাহলে হ্যাঁ তোমার 2 বছর বাড়ানো হয়েছিল। একইভাবে যদি আরেকটা পয়েন্ট, এর কাউন্টার পয়েন্ট যদি ধরে নেওয়া হয়, বিচারপতি কে এম হাসান এমনিতেই চিফ জাস্টিস হতেন ওই সময়ে, কারণ এর আগে তাকে সুপারসিড করা হয়েছিল। আওয়ামী লীগের আমলে বিচারপতি কে এম হাসান যেহেতু তিনি কেয়ারটেকারের সময়
চিফ অ্যাডভাইজার হয়ে যাবেন, সেই জন্য তাকে সুপারসিড করা হয়েছিল। তাকে কেন? তিনি বিএনপির লোক ছিলেন বলে? হ্যাঁ বলে, তারা মনে করছিলেন, বিএনপির লোক বলে নয়, তারা মনে করেন না বিএনপির লোক বলে নয়, কে এম হাসান খন্দকার মুস্তাকের সাথে তার আত্মীয়তা ছিল এবং খন্দকার রশিদের সাথে তার আত্মীয়তা ছিল। তো সেই কারণে ফারুক রশিদ সাহেবের ভাইরা ছিলেন তিনি, এই কারণে তাকে মানা হচ্ছিল না, এই ছিল একটা ছিল। কিন্তু পরবর্তী বিএনপি বলেছে যেহেতু কে এম হাসানই চিফ জাস্টিস অ্যাডভাইজার হবেন, সেই কারণে এই যে সুপারসিডটা তাকে করা হয়েছে সেটা প্রতিকার তারা করেছেন মাত্র। এটা তৎকালীন আইনমন্ত্রী ব্যারিস্টার মজুর বক্তব্য। তো সেই হিসেবে কে এম হাসানই হতেন। বিষয়টা হচ্ছে কে এম হাসানের নাম্বার ওয়ান অপশন, কে এম হাসানকে যখন আওয়ামী লীগ মানলো না তখন আপনি নাম্বার 2 অপশনে আসেন। নাম্বার 2 তে ছিলেন জাস্টিস মাইনুর রেজা চৌধুরী, ইমিডিয়েট পাস টু হিম জাস্টিস কে এম হাসান। তো কে এম হাসানকে মানা হলো না, জাস্টিস মাইনুর রেজা চৌধুরী হতে পারতেন, উনি ইতিমধ্যে ইন্তেকাল করেছেন, অর্থাৎ তিনি নাই। নাম্বার 2 অপশন ইজ অলরেডি এক্সস্টেড ইন দিস ওয়ে। আসেন নাম্বার 3 অপশন। নাম্বার 3 অপশনে ছিলেন দুজন চিফ জাস্টিসের পরে দুইজন অ্যাপিলেট ডিভিশনের অর্থাৎ সুপ্রিম কোর্টের সিনিয়র মোস্ট জাজেস। সেখানে ছিলেন 1 নম্বরে জাস্টিস এম এ আজিজ, তিনি ছিলেন তৎকালীন চিফ ইলেকশন কমিশনার বা সিইসি।